রাজনীতি, রাষ্ট্রনীতি এই বিষয়টির সাথে যারা জড়িত বা এই বিষয়টি নিয়ে যারা কাজ করেন, আমরা মনে করি তারা একটু দূরের মানুষ। আমরা মনে করি তারা রাজার নীতি, তারা হচ্ছে রাজার কাছাকাছি সমপর্যায়ের কেউ মানুষ। যদিও তারা সবচেয়ে বেশি জনসম্পৃক্ত থাকতে চান, তারা জনগণকে নিয়ে কাজ করতে চান। এই ধরনের মানুষগুলো কিন্তু আমাদের মতো সাধারণ মানুষই। তারা আমাদের মতো আনন্দ করেন, হাসেন, কাঁদেন এবং ঈদের দিনে তারা ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নেন প্রিয়জনের সাথে। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন তিন ক্ষেত্রে প্রতিষ্ঠিত এবং তারকা রাজনীতিবিদ এবং আইনজীবী। আমরা তাদের সঙ্গে পরিচিত হব। দর্শক, স্বাগত জানাচ্ছি ঈদের বিশেষ আয়োজন ঈদের গল্প, ঈদের আড্ডা। দর্শক, পরিচয় করে দিই, আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, যার মধ্যে দুইজনই বাঘা বাঘা রাজনীতিবিদ, যেমনটি বলছিলাম। শুরুতেই রয়েছেন নজরুল ইসলাম বাবু, তিনি আওয়ামী লীগের এমপি এবং হুইপ। রয়েছেন ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল, বিএনপির মানবাধিকার কমিটি এবং মিডিয়া সেলের সদস্য, এবং রয়েছেন ব্যারিস্টার মিতি সঞ্জানা, তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী। আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে এবং ঈদ মোবারক। ঈদ মোবারক আপনাকেও। ঈদ মোবারক। আচ্ছা, আমি শুরুতেই একটু নজরুল ইসলাম বাবু ভাইকে দিয়ে শুরু করতে চাই। বাবু ভাই, ঈদের সিজন চলছে, আপনার ঈদ কেমন কাটে? ঈদ কিভাবে কাটান? এটা তো মুসলমানদের জন্য বিশ্বব্যাপী যারা যেখানে মুসলমান রয়েছে তাদের জন্য সবচেয়ে বড় উৎসব। এটা সকলের জন্যই খুব আনন্দদায়ক, আমার বেলাও তাই। কিন্তু আমাদের সাথে একটু ব্যতিক্রম যোগাযোগ রয়েছে জনগণের। আপনি জানেন যে এই উৎসবটাকে কেন্দ্র করে আমরা যার যার নির্বাচনী এলাকায় যেতে হয়। দুঃখী এবং সুখী দুইটি পরিবারের সাথেই বিশেষভাবে যোগাযোগ রাখতে হয়, ভিন্ন ভিন্ন টাইপের। তো সেই ক্ষেত্রে এই মাসে এই মায়ের রমজানে আমাদের পুরো মাসটি আমরা কাটিয়েছি এই ইফতার এবং মানুষের সাথে যোগাযোগের মধ্য দিয়ে। সেই ক্ষেত্রে আমাদের একটু ভিন্নতা রয়েছে। তো সেগুলি কেটে যখন সুন্দরভাবে ঈদ শেষ করলাম, আজকে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনি নারায়ণগঞ্জ 2 আসনের এমপি এবং আপনি চারবার ওই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষের তো অনেক প্রত্যাশা থাকে আপনার কাছে। আপনি ঈদের সময় যখন এলাকায় যান, আপনি কেমন সাড়া পান? আমি আসলে ধারাবাহিকভাবেই যাই, শুধু ঈদ উৎসবকে কেন্দ্র করে যাইনি। আমি তো ঢাকার খুবই কাছে, আমার যেতে মাত্র 40 মিনিট 30 মিনিট সময়। আমি না গেলেও আমার কাছে ওনারাই ছুটে আসেন প্রয়োজন, যার কারণে আমাকে বেশি যেতে হয়। আমি মনে করি যে আমরা যখন বেছেই নিয়েছি এই পথ, যত মানুষের সাথে যোগাযোগটা থাকবে তত আমার জন্য মঙ্গলজনক, এবং আমি রাজনৈতিকভাবে সফল হওয়ার ক্ষেত্রে এটা একটা বড় উপায়ান্তর। সেই ক্ষেত্রে আমার যাওয়া আসাটাকে আনন্দের মনে হয়, এবং যে কোনো উৎসব, যে কোনো সভা, যে কোনো পারিবারিক প্রোগ্রাম, সকলের প্রোগ্রামে যোগদান করা, এগুলি এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে। আমি মনে করি এটাই আমার জীবন। জি, ফারজানা শারমিন আপু, আপনি বিএনপির রাজনীতি করছেন, বিএনপির সাথে জড়িত, এবং বিএনপির মোটামুটি বলা হয় যে আপনি এখনকার ইয়াংগেস্টদের মধ্যে একজন এবং বেশ প্রমিসিং একজন, এবং আপনাকে নিয়ে বলা হয় যে দলের সবার অনেক ভরসার জায়গা আপনি। তো এই যে আপনার এই পলিটিক্যাল ক্যারিয়ার, এটার পাশাপাশি আপনার তো একটা পারিবারিক জীবনও আছে। যখন ঈদ করেন, পরিবারের সাথে ঈদ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, নাকি ঈদের দিনও আপনার রাজনীতির নেতাদের সাথে কথাবার্তা হয়? ঈদটা কেমন কাটে আসলে? ধন্যবাদ পদ্মা আপনাকে এবং নিউজ 24-এ যারা দেখছেন অনুষ্ঠানকে সবাইকে আমি ঈদ মোবারক জানাচ্ছি। আসলে রাজনীতিবিদদের ঈদটা, যেটা বাবু ভাই বলছিলেন এই মাত্রই, অনেকটা সেরকমই হয়। তবে আমার কাছে পরিবার সবার আগে। পরিবার বলতে আমার ছোট্ট যেটা পরিবার আছে, আমি, আমার হাজব্যান্ড, আমার সন্তান, আমার কন্যা সহ, এটা একটা পরিবার। আমার বৃহৎ পরিবার আছে হচ্ছে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, যেটা আমার ইন-লজ আছে, আমার বাবার বাড়ি আছে, এটা একটা পরিবার। আর রাজনৈতিক পরিবার হচ্ছে আর একটা পরিবার। তো একটা সময় যখন আমরা ছোট ছিলাম, শুধু ঈদটা ছিল নিজের আনন্দটা নিয়ে, এবং ওটা খুবই পিওর একটা ফিলিং, খুব মৌলিক একটা অনুভূতি ছিল। সেই আনন্দটা এখন আর পাই না। এখন ঈদটা অনেকটাই দায়িত্ববোধের মধ্যে চলে এসছে, এবং এই 3টা ক্ষেত্রে দায়িত্বগুলো আমাদেরকে পালন করতে হয়। নিজের পরিবারের দায়িত্ব, পাশাপাশি বাবার পরিবার, শ্বশুরবাড়ি, প্লাস হচ্ছে আমাদের রাজনৈতিক যে বৃহৎ একটি পরিবার, সবাইকে নিয়ে আমরা ঈদগুলো পালন করি, এবং অনুভূতিটা ট্রান্সফার হয়েছে। ওটা এক ধরনের অনুভূতি ছিল, এখনের অনুভূতিগুলো একটু ডিফারেন্ট হয়। তো সব কিছু মিলিয়ে আসলে ভালো কাটছে সব কিছু মিলিয়ে। যখন আমি তো অবশ্যই চেষ্টা করি যে ঈদের সময় গ্রামে যাওয়ার জন্য, নাটোরে। ওখানে আমাদের পরিবারটা অনেক বড়, এবং আমাদের যারা আশেপাশে যারা আছে সবাই, ভাইয়া যেটা বললেন যে তারা চায় অ্যাটলিস্ট আমরা দেখা করি তাদের সাথে, ঈদের শুভেচ্ছা বিনিময় করি।
আমার বাবা মন্ত্রী ছিলেন এবং ওখানে আমাদের যে কনস্টিটিউয়েন্সি আমার বাবার ছিল সেখানে মানুষজন শুধু বাবাকে দেখার জন্য ছুটে আসতেন। অতটা আমরা করতে পারি না বা এখনও সেই সুযোগ সময় আমাদের হয়নি, তবে মানুষগুলো আমার বাবার জন্য এখন পর্যন্ত আসেন। আমার বাবার কবর আছে ওখানে, তারা কবর জিয়ারত করতে আসেন। শুধু নেতা কর্মী না, একেবারে সাধারণ আমাদের এলাকায় আমরা বলি উত্তরাঞ্চলের মানুষটা বলি পা ফাটা মানুষ, যেটা বলি একেবারে রুট লেভেলের, তারা আসে এবং তাদের যে আন্তরিকতাটা থাকে ঈদের সময়গুলোতে, এটা আসলে এটা অন্য কোনোখানে পাওয়া যায় না। এর অনুভূতিটা একদম ডিফারেন্ট একটা অনুভূতি। সাধারণ। নীতি সাঞ্জনা আপু, আপনার কাছেও একই প্রশ্ন, ঈদ কেমন কাটে? আর আপুর সূত্র ধরেই বলছি যে ছোটবেলার ঈদ আর বড় হয়ে যাওয়ার পর ঈদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয় স্বাভাবিকভাবেই। আপনার কাছে কি মনে হয়, ছোটবেলায় ঈদ বেশি মজার ছিল? শৈশবের বা ছোটবেলার ঈদের কথা যদি বলি, নিঃসন্দেহে সেই ঈদগুলো জীবনের শ্রেষ্ঠ ঈদ। কিন্তু এখন আসলে যখন নিজের সন্তানদেরকে দেখি, ওদেরকে দেখতে পাই, ওদের ঈদের যে উৎসব আনন্দ করে, সেটির মাধ্যমে তো নিজের শৈশবকে ফিরে পাই। আর বাবা মারা একসময় আমাদের প্রতি যে দায়িত্বগুলো পালন করে এসছেন এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছেন সকলের প্রতি যে দায়িত্বগুলো ছিল, সেই জায়গাটিতে এখন আসলে সেই দায়িত্বগুলো আমাদেরকে এখন পালন করতে হয় এবং নিঃসন্দেহে সেটি খুব ভালো লাগে। তবে অবশ্যই ছেলেবেলার যে সেই দিনগুলো তার ফিরে পাবো না। একেবারে নিশ্চিন্তে, কোনো ধরনের চিন্তা ভাবনা নেই, দায়িত্বের জায়গাটি নেই। অবশ্যই সেই দিনগুলো বেশি কি মিস করেন যেটা ছেলেবেলায় ছিল এখন নেই? ছেলেবেলায় সবচেয়ে যে নিশ্চিন্তে থাকাটা, একেবারে যেটা আপা বলছিলেন যে পিওর একেবারে আনন্দ, আর কোনো চিন্তা নেই, আর কিছু জানি না, সেটি চিন্তা ভাবনা না করে সারাদিন ঘুরে বেড়াচ্ছি, সেই নির্মল আনন্দ, সেটিকেই মিস করি বলতে গেলে। এবার আপনাদের তিনজনের কাছে একটা বিষয়ে আমার প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে আমি যা তা যদি না হতাম। বিষয়টা এরকম, যেহেতু আপনি একজন বিএনপির নেত্রী, ভাইয়া একজন আওয়ামী লীগের নেতা, আপু একজন আইনজীবী, আপনি যদি তা না হতেন আসলে কি হতেন? আপুকে দিয়ে শুরু করি। আসলে আমি কখনো রাজনীতি করব এটা আমার কোনো স্বপ্নের ভেতরে ছিল না। পরিবার, রাজনীতির পরিবার, তবুও আমার ব্রাদার আমি ডিসাইডেড ছিলাম যে আমি যাই করি না কেন আমি কখনো রাজনীতি করব না। আচ্ছা। কারণ আমার টাইপটা একটু ডিফারেন্ট টাইপ ছিল, আমি খুব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। তো আমি পড়াশোনা করতে পছন্দ করি, বই পড়তে পছন্দ করি, খুব নিজেকে নিয়ে থাকতে পছন্দ করি, এই ধরনের একজন মানুষ ছিলাম। রাজনীতিটা করতে হচ্ছে এখন, যেহেতু আব্বা চলে গেছেন, তো একটা লেগেসির ইস্যু থাকে, তো সেটাকে মেনটেন করতে গিয়ে জনগণ চাই, সেজন্যই রাজনীতি এখানে আমার আশা। আমি আমার প্রফেশনটাকে আমি খুবই এনজয় করি। অ্যাজ আ লয়ার আমি আমার প্রতিটা মুহূর্ত আমি কোর্টে লিটিগেশনে খুবই এনজয় করি। তো আমি রাজনীতিবিদ হতে চাইনি, হতে হয়েছে, বাট এটাকে আমি খারাপ লাগছে না, আমার ভালোই লাগছে, কারণ মানুষের কাছে থাকতে পারাটা অনেক অনেক বড় ব্যাপার। এবং আপনি বিক্রমনিস্টের ছাত্রী ছিলেন, আমি বিক্রমনিস্টের তখন কি চিন্তা ছিল কি হবেন? শুনলে তো হাসবেন। শুনি। আমার অনেক ঘোরার শখ ছিল, দেশে বিদেশে ঘুরবো আমি। আচ্ছা। তো আমি একটা সময় বলতাম যে আমি এয়ার হোস্টেস হবো, তখন অনেক ছোট ছিলাম, যে আমার ধারণা ছিল এয়ার হোস্টেস হলে বোধহয় অনেক দূরে দূরে ঘোরা যায়, বিদেশি ঘোরা যায়। পরে আব্বা আমাকে বুঝেছেন বিষয়টি সেটা না, তুমি যে কোনো কিছু করলে তুমি বিদেশে যেতে পারবে, ঘুরতে পারবে, এটা একটা ছিল। বাট আমার ইচ্ছে ছিল যে আমি এডুকেশন লাইনে থাকবো, হয়তো আমি টিচিং প্রফেশনে আসবো। আমার মা কিন্তু টিচার, উনি মিরপুর গার্লস আইডিয়াল কলেজে উনি প্রিন্সিপাল ছিলেন, উনি ওখানে কেমিস্ট্রি টিচার ছিলেন প্রায় 15 বছর। তারপরে ওখানে অধ্যক্ষ হন, প্রিন্সিপাল হন, 2009 উনি এসে রিটায়ার করেন। তো মাকে দেখে একটা ইচ্ছে ছিল হয়তো আমি কোনো এক সময় টিচিং প্রফেশনে আসবো, আর লটা করবো, এটা স্বপ্ন ছিল, বলতে পারেন বাবারই স্বপ্ন। তো যদি আমি রাজনীতি না করতাম, আমি আমার প্রফেশনে থাকতাম, সাথে সাথে হয়তো আমি কোনো ইউনিভার্সিটিতে পড়ানোর একটা ইয়ে ছিল, মানে আইন পেশায় থাকতেন, পাশাপাশি কোথাও পড়াতেন। আচ্ছা, নজরুল ইসলাম বাবু ভাই, 4 নির্বাচিত নেতা, বলেন আপনি যদি পলিটিক্যাল লিডার না হতেন কি হতেন? না, অ্যাকচুয়ালি আমি তো পিওর সায়েন্সের ছাত্র ছিলাম, ইন্টারমিডিয়েট পর্যন্ত কিন্তু আমি পিওর সায়েন্স। আমাকে মেডিকেলে যাওয়ার ইচ্ছা ছিল, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম, ডাক্তার হবো, এটা ফ্যামিলিরও ইচ্ছা ছিল, কিন্তু পরবর্তীতে সেটা আর আমার হয়ে ওঠেনি। আমি পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি পাশ করলাম, এর মাঝখানে কেমনি রাজনীতি জড়ায় গেলাম। আমি ছাত্রলীগ করতে গিয়ে, এটা ছাত্রলীগ হলো আশা আকাঙ্ক্ষার একটা প্রতীক, এটা কিন্তু রাজনীতি না, প্রেশার ক্রিয়েট অর্গানাইজেশন, যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করা, এগুলি মানে বাস্তবতা। আমি কিন্তু মেডিকেলে অ্যাডমিশনে নিয়েছিলাম, পরবর্তীতে চিন্তা করলাম যে না, আমার দিয়ে এগুলি হবে না,
আমি পাবলিকের সাথে থাকতে থাকতে এই আর কি ছাত্রলীগের ইউনিভার্সিটি সেক্রেটারি, ঢাকা মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সেক্রেটারি, বাংলাদেশ ছাত্রলীগের সেক্রেটারি, এরপরে তো আর ছাড়ার কোনো সুযোগ নেই। সাথে সাথে নমিনেশন, এরপর 4 বার নির্বাচিত। জীবন সঙ্গিনী বেছে নেওয়ার সময় কি সেই বিষয়টা মাথায় এসেছিল? আপনার স্ত্রী কিন্তু একজন সরকারি স্বাস্থ্য কর্মকর্তা, আমরা যতদূর জানি। হ্যাঁ, আমার স্ত্রী তো ডাক্তার, তার বাবাও কিন্তু রাজনীতি। জি জি জি। সে ডাক্তার হিসেবে যতটুকু সম্ভব ভালো কাজ করছে, এটা আমি মনে করি। নিজের শব্দটা ওদিক থেকে কিছুটা পূরণ হয়েছে। মিতি সঞ্জন আপুর কাছে আসতে চাই, আপনি যদি আইনজীবী না হতেন কি হতেন? যদিও আমি আপনার একটা সাক্ষাৎকার পড়েছিলাম, আপনি শিল্পী হতে চেয়েছিলেন। আমার আসলে সত্যি কথা বলতে যে ল পড়ার পেছনে মূল কারণ কিন্তু আমি ম্যাথমেটিক্সে খুব কাঁচা, একদম সব সময় ছোটোবেলার থেকে। তো যার ফলে এমন কিছু আসলে হতে চাইতাম যেখানে আমাকে অঙ্ক করতে হবে না, হিসেব নিকাশ করতে হবে না। আর এমনিতে যদি বলি পারিবারিকভাবে আমাদের খুব মানে কালচারালি আসলে খুব আমাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে সব সময়। ছোটোবেলার থেকে পড়ালেখার চেয়ে বেশি গুরুত্ব ছিল যে নাচ করতে হবে, গান গাইতে হবে, ছবি আঁকতে হবে। তো স্কুলে মোটামুটি যাই ভালো মন্দ যাই রেজাল্ট করি না কেন, সেটা নিয়ে তেমন কোনো আসলে প্রেশার ছিল না আমাদের উপরে। কিন্তু রেগুলার বেসিসে আমরা যেমন ছায়ানোটে যাচ্ছি, নাচ শিখছি, গান শিখছি, ছবি আঁকতে যাচ্ছি, এগুলো আমাদের একদম প্রতিদিনকার একটা খুব কম্পালসারিলি করতে হয়েছে এবং সেটি এনজয় করতাম। তো যার ফলে কখনো কখনো মনে হচ্ছে দীর্ঘ সময় গান শিখেছি, সঙ্গীত চর্চা করেছি, এক সময় নাচ শিখেছি, ভাগ্যচক্রে ঘুরে ঘুরে এই আইন পেশায় আমি চলে এসেছি। কিন্তু ডেফিনেটলি যে কোনো কিছু হিসেব নিকেশ এবং ম্যাথমেটিক্সের সাথে আনরিলেটেড যে বিষয়গুলো সেগুলো পছন্দ করি। আপনার ছোটবেলাটা খুব ইন্টারেস্টিং ছিল। আপনার বাবা জাদুঘরের উনি পরিচালক ছিলেন, তো সেই সময়কার কথা যদি একটু বলেন। সেই সময়টা তো একেবারে ভীষণ দারুণ, বিশাল ক্যাম্পাসে আমরা আসলে বড় হয়েছি এবং যেটা বলছিলাম যে শিল্প চর্চা, শিল্পকলার সাথে যে আমাদের যোগসূত্র, সেটার সাথে জাদুঘরের কিন্তু একটা বিশাল, এবং আমার বাবা ছিলেন আপনার কনজারভেশন ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টের হেড। এবং ওই সময়টা আপনি বলেন পাশেই ওই আর্ট ইনস্টিটিউট, আর্ট কলেজ, চারুকলা, যাবতীয় যত কিছু আমি বলবো যে সংস্কৃতি চর্চার যে হাব ছিল সেটা কিন্তু ওই শাহবাগ এলাকাটিকে ঘিরেই ছিল। তো যার ফলে পয়লা বৈশাখ থেকে শুরু করে ওই ছোটোবেলার থেকে মঙ্গল শোভাযাত্রা, খুব ছোটোবেলা একদম ওই কোলে করেও নিয়ে যেত আমাদেরকে ওইখানে ওই সমস্ত বিষয়টা। এবং রেগুলার বেসিসে যেহেতু জাদুঘরের অডিটোরিয়ামে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হতো, বিভিন্ন আর্ট এক্সিবিশনগুলো হতো, আর্ট কালেক্ট করার, যেমন আমার বাবা ভীষণ আর্ট কালেক্ট করতেন, আমি আমার হাজব্যান্ড এখন আমরা খুব আর্টের সাথে সম্পৃক্ততা রয়েছে, আমাদের আর্ট কালেক্ট করতে পছন্দ করি। আর তো পেশায় আসলে দেখা যায় আমার হাজব্যান্ড, ও কিন্তু খুব ভালো বাফার থেকে গ্র্যাজুয়েট করেছে, ও লয়ার হলেও কিন্তু খুব ভালো রবীন্দ্রসঙ্গীত করে। তো বাসায় আসলে সবসময় আমাদের যেটা যে মনে হয় যে ভুল করে বোধহয় আমাদের একটা এই আইন পেশায় আমরা চলে এসেছি, কিন্তু এই শিল্পচর্চা, শিল্পকলা, গান শুনছি, মিউজিক, এই জিনিসটা আমাদের কিন্তু একসাথে গান করা হয়। হ্যাঁ হ্যাঁ, আমার বাসায় একদম ফুল সেট আপ একটা জায়গায়, আপনার সেখানে পিয়ানো, ড্রাম সব কিছু আছে আর কি। তো বাচ্চারা পিয়ানো শেখে, আমরা পরে এসে আপনার গান শুনবো। দর্শক, আমরা এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের অনুষ্ঠান ঈদের গল্প, ঈদের আড্ডায় আমাদের সঙ্গেই থাকুন। আমরা ফিরছি ছোট্ট একটি বিরতি নিয়ে, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ 24-এর ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের গল্প, ঈদের আড্ডা। আমাদের সঙ্গে 3 জন অতিথি আছেন, আমি এর আগে পরিচয় করে দিয়েছি। এবার আমরা একটু তাদের সাথে গল্প করব একটু ভিন্নভাবে। আমরা একটি সেগমেন্টে চলে যাচ্ছি, এই সেগমেন্টের নাম সত্য বচন। আমরা আপনাদের সবাইকে 3 জনকে প্রশ্ন করব, কয়েকটি সত্য আনসার দিতে হবে অবভিয়াসলি। আমরা শুরুতেই নজরুল ইসলাম বাবু ভাইয়ের কাছে যেতে চাই, তাকে দিয়ে শুরু করি। ছোট ছোট উত্তর হবে। রাজনীতিতে আসার প্রেরণা কার কাছ থেকে? এটা আমাদের পারিবারিক ধারাবাহিকতা, বাট আমি মনে করি যে রাজনীতি ছাড়া মানুষের উপকার করার সুযোগটা খুব কম, সেই জন্যই আসলে। কোন শখ যেটা এখনো পূরণ হয়নি, পূরণ করতে চান? মানুষের সব শখ মানে চাওয়াই পূরণ হবে বিষয়টা এরকম না, কিন্তু আমার ম্যাক্সিমাম পূরণ, যেটা হয় নাই পূরণ না বলা যাবে। আপনি সৌভাগ্যবান, তাহলে অনেক শখ পূরণ হয়েছে। আচ্ছা, এমপি, আপনি একজন এমপি হবার কারণে আপনার সন্তানরা কি বিশেষ কোনো সুবিধা পান? আমার একটা সন্তান, একটা সন্তান, পুত্র সন্তান আছে। ওর নাম ইয়াসার ইশাক। ও নিজেও মানে মনে করে যে এমপি কোনো পদ না, এমপি কোনো ক্ষমতা না, এমপি আমার বাবা। এই একটা বিরক্তকর, তারা বিরক্ত হয়। আচ্ছা, ওর মিনিংটা ওইরকম
যার কারণে ও আমাকে কোনো ডিস্টার্ব করে না। ও মনে করে যে ইদানিং আমি লক্ষ্য করছি যে সে আমি হুইপ হওয়ার পরে যে সে একটু ভিন্ন মত পোষণ করে। তো আমি যখন পলিটিক্স করবো তোমার চেয়ে বড় কিছু হবো, আমি তার মানে এখন সে পলিটিক্স করার ইচ্ছাটা পোষণ করে। মানে তার মধ্যে রাজনীতিবিদ হওয়ার একটা সম্ভাবনা আছে, সে আগ্রহ প্রকাশ করছে। ধারাবাহিকতা আপনি দেখলেন তো একটু আগে বললেন যে উনি এটা ধারে পাশে ছিল কিন্তু না এসে কোনো উদ্বেগ। সেটাই। আচ্ছা, বিনোদনের জন্য কি করেন? সিনেমা দেখেন? বিনোদনের জন্য আমি নিজেই, জি, আমার তো বিনোদন এটার মধ্যে আমি যা দেখি, এই যে খেলাধুলা, বিভিন্ন প্রোগ্রামে যাওয়া আসা, এই এর মধ্যেই থাকে। আমি নিজে গান পারি না, আমি ডান্স টান্স এগুলি বুঝি না, আমি বুঝি একটু স্পিচ দিতে পারি, এই আর কি। কিন্তু মানে সিনেমা তো দেখা হয়, কখনো এরকম পরিবারের সাথে বসে? বেশি সিনেমা দেখতাম, এখন দেখার কোনো সুযোগ হয়। বাবা মার শাসন বিষয়ে আপনার কাছে একটু জানতে চাই। বাবা মার শাসন কি ভালো লাগে? আপনি নিজে কি শাসন করতে পছন্দ করেন, বা আপনার বাবা আপনাকে কতটা শাসন করতো? আমার বাবা খুব শাসন করতেন, আর আম্মা খুব বেশি। আম্মার শিক্ষক ছিলেন না, ক্যারেক্টারটা শিক্ষকের ছিল। উনি মানে আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখনও ওনার চাহিদা ছিল যে আমি একদম সঠিক সময়ে ক্যাম্পাস থেকে বাসায় আসবো। আমি কিন্তু চুরি করে পলিটিক্স করছি। আমি যখন সিটির প্রেসিডেন্ট হয়ে যাই তখনও বাসায় বুঝাইতে দিই নেই যে আমি আপনি পলিটিক্স করেন। রাজনীতির সাথে খুব জড়িত, বন্ধু বান্ধবের সাথে যাই আসি এরকম বুঝাতাম। কিন্তু একটা পর্যায়ে কিন্তু আম্মা এই অসুস্থ হয়ে যায়, তখন আমি জেলখানায় ছিলাম, আম্মা ছিল হসপিটালে বঙ্গবন্ধু। তো মাননীয় প্রধানমন্ত্রী তখন বিভিন্ন দলীয় নেতা, উনি আম্মাকে দেখতে যায়। উনি একটু অবাক হয়ে যায় যে ওনার ক্যারেক্টারটা তো আমি বললাম শিক্ষক ক্যারেক্টার, যে শেখ হাসিনা আমাকে দেখতে আসবে কেন, এটা ওনার খুশি। তখন তো আমি অত বড় নেতা না, মানে পড়ি। আপা ভালোবাসা থেকে আপাকে নেত্রীকে কাছে পায়, আর তখন আপা মনে করলো যদি নেতাই হইতে চাও তাহলে শেখ হাসিনা যখন আমার কাছে আসছে দেখা করতে, রুগী দেখতে, তার মানে আত্মমানবতার সেবায় সে নিজেকে এতটুকু জড়ায়, তার সাথে পলিটিক্স করতে কোনো বাধা নেই। সেই ক্ষেত্রে আমি একটা সুযোগ দিয়েছি। আমার বড় ভাই উনি মাজারুল ইসলাম, উনি ঢাকা ইউনিভার্সিটি ছাত্র ছিলেন, মুক্তিযোদ্ধা ছিলেন, বঙ্গবন্ধুকে ভালোবাসতেন, তো সরাসরি ছাত্র রাজনীতি করেন। পারিবারিকভাবেই আমরা এই মনে করি যে স্বাধীনতার সপক্ষের একটা ২৫০০-এর জন্য একটা শক্তি, সেই শক্তিটাকে কাজে লাগানোর জন্যই রাজনীতিতে আমার উঠে পড়া লাগার। আচ্ছা, আপনি 4 বার নির্বাচিত হয়েছেন আপনার এলাকা থেকে। নির্বাচিত প্রতিবারই ভোটের সময় অনেক ধরনের অভিজ্ঞতা হয়, কোনো মজার অভিজ্ঞতা কি আছে? মজার অভিজ্ঞতা হলো যে আমি যখন প্রথম ২০০৮-এ ইলেকশন করি, কেয়ারটেকার গভর্নমেন্ট ছিলেন, তখন আমার এগনেস্টে বিএনপির সেন্ট্রাল কমিটির এই ক্ষুদ্র কুটির শিল্প বিষয়ক সম্পাদক জনাব বদরুজ্জামান খসরু সাহেব, তার আরেক ভাই আতর রহমান আঙ্গুল, ওরা ধারাবাহিকভাবে 3 বার এমপি ছিলেন ওই আসনে, তাদের এগনেস্টে আমি মনোনয়ন পাই। তখন আমার উনি বলতেছিলেন এই নারায়ণগঞ্জের একটা ডিসি মিটিংয়ে যে নজরুল ইসলাম বাবু তো ছোটো ভাই, ও আসছে ইলেকশন শিখবে। তো যখন রেজাল্ট হয় তখন আমি ৫২,০০০ ভোট জয়লাভ করি। এটা আমার একটা বিশাল অভিজ্ঞতা। আমি ওনাকে রিটার্ন করেছিলাম এইভাবেই যে শিখতে এসে আপনাকে আমি এত ভোটে হারাই দিলাম, যে পরিমাণ ভোটও আপনি পান। আচ্ছা, অসাধারণ। এবার একটু প্রেমের কথা শুনতে চাই। বিয়ে করেছিলেন কিভাবে? প্রেম করে? না, প্রেম করে করিনি। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল? আমি মেডিকেল সায়েন্সের একটা মেয়েকে বিয়ে করবো এটা চিন্তা ছিল। এটা হঠাৎ করে আমার কিন্তু কোনো বউ দেখতে হয়নি, এটা একটা প্রস্তাব আসছে তখন 111। আবার আমি ইলেকশনের জন্য ক্যাম্পেইন, আমাকে বলে বিয়ে শাদী করো নেই, এখন ইলেকশন করবো। ঠিক আছে, দেখা করলাম, কয় যে আরও সময় আছে, এখন আমার কিন্তু ইলেকশন করতেই হবে। তখন আমি বেরোই সময় কয় কি বিয়ে শাদী, আমি চিন্তা করলাম তাহলে বিয়ে শাদী করতে। নির্বাচনীয় বিবাহ। নির্বাচনী বিবাহ, তার মধ্যে আমরা একটু টার্মোয়েলের মধ্যে ইলেকশনের সময় আমি নভেম্বরের 29 তারিখ বিয়ে করলাম। এবং সেই বিয়েটা ওই যখন আমাকে প্রস্তাব দিলেন যে আসাদুজ্জামান সাহেবের মেয়ে, আমি ওই বাড়িতে কিন্তু ছাত্রলীগের সেক্রেটারি থাকা অবস্থায় ওই সম্মেলন করতে যে ওনার বাড়িতে খাওয়া দাওয়া করছি। ও তো যাওয়া আসা হয়েছে, তখন দেখেননি? একবারই, কিন্তু তখন উনি তো নেতা, আওয়ামী লীগের প্রেসিডেন্ট, ওই বাসায়
যখন শুনলাম ওনার বাসায়, তো ওনাকে যেহেতু আমি চিনি এবং জানি, আর আমার শাশুড়ি আম্মা যিনি, উনি ওই ব্যাকগ্রাউন্ড ঢাকা ইউনিভার্সিটি ইকোনমিক্স, তো উনিও রাজনীতির সাথে জড়িত। আচ্ছা, উনি মহিলা সংস্থার চেয়ারম্যান। আমি দেখলাম যে ওদের বিহেভটা তখন আমার কাছে ভালো লেগেছে। আমি বললাম দেখেন, যদি ওনার মেয়ে হয়, ওনারা রাজি থাকলে আমি রাজি। আমার বড় বোন ছিলেন, উনি বললেন যে আমরা দেখতে যেতে চাই না, তুমি আগে একবার দেখো। আমি দেখতে গেছিলাম, এটা একটু মজার গল্প, হ্যাঁ, একটু 1 মিনিট লাগবে। তা আমি বললাম কোথায়, তখন পুলিশ আমাদেরকে খুব খোঁজে, মানে ইলেভেনের টাইম, খুব বিপদগ্রস্ত আমি। তো আমি বিভিন্ন ওই যে হাত দেখে যে ওদের কাছে যাই, আমার আংটি দেয়, মানে খুব রিস্কি লাইফ। এরকম বেশ কয়েকটা আংটি ছিল আমার হাত। তো ওরা সুইং গার্ডেনে আসবে, যিনি ঘটক উনি নিয়ে আসবে, উনি ওই যে ওনার এই যে আমি যাকে বিয়ে করছি তার ভগ্নিপতি আর তার বড় বোন একসাথে সুইং গার্ডেনে আসছে। তো আমি গেলাম, আমি যাওয়ার পরে কোনটা যে মানে বউ এটা আমি বুঝতে পারি না, কারণ দুই বোন একই রকম, আর একই রকম ড্রেস পরছে, পাশাপাশি বসা। আমি যাওয়ার পরে যাই বলি কোনো কথার উত্তর নেই, শুধু এই খানা দানার অফার দিলাম, খাইব না। আমি তাহলে রেস্টুরেন্টে বসলেন কেন? এর মধ্যে স্যুপ দিতে বললাম আমি, আমার খালি ইচ্ছে কোনটা বউ এটা তো কনফার্ম হইতে, কিন্তু আমি তো বলতে পারতেছি না। বললো কি যে এরা দুই বোন। আমি দেখলাম এর মধ্যে যেই মেয়েকে আমি বিয়ে করলাম উনি বলতেছে বড়জনকে, ওঠো তো, আমার যেতে হবে, অফিস টাইম হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আপনাদের গাড়ি আছে? কয় যে হ্যাঁ। আমি যদি না থাকে আমি লিভ দিতে পারি। এর মধ্যে ওই ওনার ভগ্নিপতি বললো কি যে আপনি কোন দিকে যাবেন? আমি বললাম আমি ধানমন্ডির দিকে যাবো। ভেরি গুড, তাহলে আপনি ওদের দুইজনকে নিয়ে যান, আমি একটু আমার গাড়িতে আরেক জায়গায় যাই। আমি একটা সুযোগ পেলাম। ওনার এই দুই বোন একটু লজ্জা পাইতেছিল, আমি তো ওঠেন, আমি ড্রাইভ করতেছি, তো পিছনের সিটে ওরা দুইজন বসছে। আমি লুকিং গ্লাসটা এরকমভাবে দেখতেছি যে কতটুকু পছন্দ করা যায় এরকম। তো ল্যাবেডের সামনে গিয়ে বললো কি এখানে রাখেন। রাখার পরে একজন নেমে গেল, তো ইউনিফর্মটা দাও, বড় বোনকে বলতেছে। তখন আমি কনফার্ম হয়েছি যে এইটা এইটা হলো মানে দেখতে আসছি। তো আমার কাছে ভালোই লাগলো। সে একটা সালাম দিয়ে উপরে চলে গেল। তার দেখা নেই। 2 দিন পরে আমি নাম্বার রেখে দিয়েছিলাম, ফোন দিলাম, ধরছে আমার ওই শাশুড়ি। কয় যে কে, আমি কি বলবো, কি পরিচয় দেবো? আমি বললাম যে না, আমি ইয়েকে খুঁজতেছিলাম, ইবাকে। কয় ইবা তো হসপিটাল, পরে ফোন করবেন। তো দেখে এসে যে ফোন করে ফেলেন, এটা কি ছিল? লাভ এট ফার্স্ট সাইট ছিল? না, আমি ফোন করতেছিলাম অন্য একটা কারণে, যে ওনাকে কোশ্চেন করা হয় নাই কিছু, সেই জন্য, কিন্তু রিসিভ করে নাই আর ব্যাক করে নাই। এর একদিন পরেই আমার বড় বোন বললো কি আমরা ঠিক করেছি তুমি আসো। তখন আমি ভিন্ন জায়গায় থাকি, আসছি, গেলাম। আমার মামা ছিলেন, আমার বড় ভাই ছিলেন। ওরা বললো যে আজকে এটা আমাদের পছন্দ হয়েছে, যদি ওনারা রাজি হয় আমরা আংটি পরাই দেবো। আমি আংটি না, একবার বিয়ে পরাই দেবো। আমার নির্বাচন করতে হবে না, আমি চাচ্ছি ওই যে আবার মেয়ে খুঁজবো কোথায়, এমন তাড়াতাড়ি পরাই দেবো। আর আমার মনে মনে এটা আছে যে বউ লাগবে। আমি নমিনেশনও পেলাম। আমি মনে করি যে তার ভাগ্যটা ভালো, সে বউ হইল, নমিনেশনও হইল। ও নতুন বউ হিসাবে নির্বাচন করতে গেল, আমার সাথে দেখা হয়নি। আমি অন্য এলাকায় গেছি, একদিন গেল, যাওয়ার পর একটা এলাকায় ঘুরে আসছে। যে দিকটা যাই কয় কি যে বাবু ভাইয়ের নতুন বউ ছিল, বউ যেইভাবে বললো ভোট না দিয়ে পারবো। আপনার কাছে শেষ প্রশ্ন, টানা 4 বার আপনি এক জায়গা থেকে নির্বাচিত হয়েছেন, নারায়ণগঞ্জ 2 আসন আমরা জানি, তো সেখানে তো অনেক নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন, এমন কোনোটা কি আছে যেটা পূরণ হয়নি বা আপনি পূরণ করতে চেয়েছিলেন কিন্তু পূরণ করতে পারেননি? আমার ভিতরে আছে, প্রতিশ্রুতি দিয়েছি যা, তার চেয়ে 2 গুণ 3 গুণ বেশি কাজ আমি করেছি। এবং এটা আমি মনে করি যে এই রাজনৈতিকভাবে এবং উন্নয়নের ক্ষেত্রে আমি শতভাগ সফল ওই এলাকায়। অসাধারণ। আমরা এবার ফারজানা শারমিন পুতুলাপুর কাছে আসবো। আপনার কাছে প্রথম প্রশ্ন, একই প্রশ্ন, রাজনীতিতে আসার প্রেরণা কার কাছ থেকে পেলেন? প্রেরণাটা আসলে যে আমি বললাম, আমার তো ইচ্ছে ছিল না রাজনীতি করার। এটাও জানি না যে আমার বাবা কখনো চেয়েছিলেন কিনা যে আমি রাজনীতি করি। তারপরে বলবো যে আমি রাজনীতিতে আছি শুধু বাবার কারণেই। আমাকে দেখলে, এই যে বাবু ভাই বলছেন বা আপনারা বলছেন আমার বাবার কথা, এটা আমার অনেক বড় পাওয়া, যে আমাকে দেখে
মানুষটি নেই, কিন্তু উনি তো আছেন সবার মাঝে। আমাকে যতদিন দেখবেন তাকে যেন মনে রাখতে পারে মানুষগুলো, আমাদের কাজকর্ম দিয়ে যেন তাকে মনে রাখতে পারে, সেটার জন্য আমার বলতে পারেন ওটাই এখন একমাত্র প্রেরণা আমার রাজনীতিতে থাকার পেছনে। অসাধারণ। এমন কোনো শখ আছে যেটা পূরণ করতে পারেননি? আচ্ছা, অনেকগুলো শখ আছে, তবে একটা শখ হচ্ছে আমরা 3 বন্ধু আছি, আমার বিকর্নেস আমরা পড়তাম একসাথে, আমি, সাবরিনা, স্বর্ণা। তো আমাদের একটা শখ আছে আমরা 3 জন মিলে একটা ট্যুর দেব বিদেশে, এবং এটা আমরা বহুবার আলোচনা করেছি। আমাদের 30 বছরের বন্ধুত্বের জীবনে গত বছর যেটা হয়েছে, আমরা ঢাকাতেই বাংলাদেশের ভিতরে ট্যুর দিতে পেরেছি, কিন্তু দেশের বাইরে এখনও দেওয়া হয়নি। কোনো এক সময় আমরা সেই ট্যুরটা দেবো ইনশাল্লাহ। এটা আমার অনেক বড় একটা স্বপ্ন। বাবা মায়ের সাথে কখনো এরকম হয়েছে ছোটবেলায় মিথ্যে কথা বলেছেন কোনো বিষয়ে? হ্যাঁ, মিথ্যে কথা তো বলতে এখন বলি নাই বললে এটা অনেক বড় মিথ্যে কথা বলা হবে, তো হয়তো অনেক সময়। একটা খুব ভালোই আছে যে আমার একবার খুব খারাপ একটা মার্কস আসলো, তো তখন আমাদের বিকর্নেসের নিয়ম ছিল যে আমাদের খাতা সাইন করতে হতো প্যারেন্টসদের কাছ থেকে, ইউ আর স্টুডেন্ট অফ বিকর্নেস অ্যাজ ওয়েল, ইউ নো অ্যাজ ওয়েল। তো তখন আমি সেটা মাকে না দেখিয়ে আমার বড় বোনকে দিয়ে সিগনেচার করে নিয়ে গিয়েছিলাম। পরে যখন মা এটা জানতে পারলেন, মা তো নিজে টিচার ছিলেন, উনি যখন আমাকে জিজ্ঞেস করলেন, ফার্স্টে আমি বলেছিলাম যে নো, আমি কাজটা করিনি। পরে বসে গিয়ে তাকে বলেছিলাম যে কাজটা করেছে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। তো পরে উনি বলেছেন যে তুমি ভয় পাবে না, আপুকে বলতে পেরেছো, আমাকে বলতে পারতে, সব কিছু আমার সাথে শেয়ার করবে। এরকম মিথ্যে কথা তো বলেছি ছোটোবেলায় অহরহ। আচ্ছা, তো শাসন করতে কি ভালো লাগে সন্তানকে, বা আপনি যখন আপনার বাবা মা আপনাকে শাসন করতো সেটা আপনার কেমন লাগতো? এটা আমি ফিল করি যে এই শাসনের সংস্কারটা আমাদের থাকা উচিত। আমরা একটা যৌথ পরিবারে বড় হয়েছি, একসাথে বলতে পারেন এখন অনেক কমে গেছে যেহেতু বোনদের বিয়ে হয়ে গেছে। 50 জন প্রত্যেক বেলা একসাথে খাওয়া দাওয়া হতো আমাদের পরিবারে, 8টা চুলা কন্টিনিউয়াস চলতো। তো এই পরিবারটাকে মেনটেন করতে গিয়ে আমি দেখেছি অনুশাসন বা শাসন যেটা, এবং আমরা কিন্তু বড় হয়েছি, আমাদের খুব বেশি বন্ধুর প্রয়োজন হয়নি, আমাদের খুব আউটিংয়ের প্রয়োজন হয়নি। এই যে ফ্যামিলি বন্ডিংটা ছিল, এটার ভেতরে আমরা কিন্তু অ্যাটলিস্ট বলতে পারি মানুষ হয়েছি। এবং আমার বাবা সবসময় বলতেন যে আগে ভালো মানুষ হও, তারপরে যেই চেয়ারে গিয়ে বসবে এটাকে তোমরা জলজল করতে পারবে, বাট ভালো মানুষটা হতে হবে। সো শাসন, অনুশাসন, পারিবারিক বন্ধন যেটা, এটা কিন্তু এখন কমে গেছে। আমরা খুব একক পরিবার ভিত্তিক হয়ে গেছি। আবার একক পরিবারে যারা আছি তারা কিন্তু দেখা যায় যে হাজব্যান্ড ওয়াইফ সবাই বাইরে কাজ করি, সন্তানটা একলা পড়ে যায়। তো ওই জিনিসটা মিসিং থাকার কারণে কিন্তু তাদের প্রপার মেন্টাল বিল্ড আপটাও হয় না। তো আমার কাছে এটা অবভিয়াস মনে হয় যে পারিবারিক অনুশাসন যেটা, এটার কোনো বিকল্প নেই। প্রেম করেছেন? না, প্রেম করা বলতে যেটা বোঝায় সেটা আমার করা হয়নি কখনোই। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ ছিল আপনার? আমার যৌথ পরিবারের 18 ভাই বোনের বিয়ের মধ্যে একটা বিয়ে অ্যারেঞ্জ, সেটা হচ্ছে আমার। আপনার? আচ্ছা, আপনি অনেক সিরিয়াস। আমি এর আগেও বলছিলাম আপনার কাজে করবো, সেটা বোঝা যায়। একটা জিনিস জানতে চাইবো, আপনাকে নিয়ে ফেসবুকে বা ইউটিউবে যখন সার্চ দেওয়া হয়, একটা নিউজ বারবার আসে যে কে বিএনপির এই সুন্দরী নেত্রী ফারজানা শারমিন। তো এই ধরনের নিউজ যখন আপনি দেখেন, প্রতিক্রিয়া কেমন হয়? আমাকে এটা প্রথম দেখিয়েছে আমিও দেখেছি ভিডিওটা, আমার চাচু আছেন, সেজু চাচু, একদিন আমাকে উনি কল করলেন যে তোমার একটা ভিডিও আমি ইউটিউবে অর্ধেক দেখতে দেখতে আর খুঁজে পাচ্ছি না, আমাকে পাঠাও। তা দ্যাট টাইম আই ওয়াজ ইন কোর্ট। তাই বললাম চাচু আমি কোন ভিডিও বলছি আমি বুঝতে পারছি না। তো আমি তখন পর্যন্ত দেখি নাই। পরে দেখার পর আমি চিন্তা করলাম এটা কারা করেছে আমি জানি না ভিডিওটা, এটা কোনো মানে আনঅথেন্টিক সোর্স থেকে করা। আসলে খারাপ লাগে বলবো না, অবশ্যই ভালো লাগে, তবে যতটুকু প্রচার হয় অতখানি পর্যন্ত আমি এখনও পৌঁছাতে পারিনি। আমি খুব অল্প সময় রাজনীতির মাঠে আছি, রাজনীতিতে অনেক কিছু শেখার আছে। কারণ আমি সত্যি কথা বলতে যে বাবু ভাইরা কিন্তু ছাত্র রাজনীতি করে এই পর্যন্ত এসছেন, আমি সেই ছাত্র রাজনীতি করার সুযোগটা পাইনি। তো একটি রাজনীতি প্রেক্ষাপটে মানে একটি রাজনৈতিক পরিমণ্ডলে ছাত্র রাজনীতিটা কিন্তু বেজ হয়, আমার এটা মনে হয় ব্যক্তিগতভাবে। আমার বাবা ছাত্র রাজনীতি করে এসছেন, তো সেই সুযোগটা আমার হয়নি। আমি মনে করি যে হয়তো অনেক কিছু বলছে, হয়তো অনেকের অনেক এক্সপেকটেশন থাকতে পারে, বাট আমি বলবো যে আমার এখনও রাজনৈতিক পরিমণ্ডলে আমার বিচরণ খুবই অল্প সময়ের জন্য হয়েছে, একটা ইনফ্যান্ট বলতে পারি। আমার শেখার অনেক কিছু আছে। যদি আমি রাজনীতি ভবিষ্যতে করি তাহলে অবশ্যই আমি আরও অনেক বেশি কিছু শিখে আর অনেক বেশি এলিজিবল হয়ে রাজনীতিটা করতে চাই। অসাধারণ। আমরা এবার মিতিসঞ্জান আপুর কাছে যাই। আপনার কাছে শুরুতে একই প্রশ্ন যে আপনি কার কাছ থেকে এই যেই পেশা বেছে নিয়েছেন, কেন বেছে নিয়েছেন, আপনার প্রেরণা কি? ডেফিনেটলি আমার বাবা। আচ্ছা, আমার বাবা আমাকে আইন পেশায় আসতে আসলে অনেক উৎসাহ দিতেন, এবং ওই কনসিডারেশনটাও ছিল যে ম্যাথসে খুব খারাপ ছিলাম। তো সব কিছু মিলে হ্যাঁ, আমার ইন্সপিরেশন আমার বাবা। জীবনে কোন শখ আছে যেটা পূরণ করতে পারেন? জীবনে আসলে আমি মনে করি বেশিরভাগ শখই পূরণ হয়েছে, এবং সবসময় আমার কাছে মনে হয় আমি যতটুকু ডিজার্ভ করি তার চেয়ে অনেক বেশি
সৃষ্টিকর্তা আমাকে দিয়েছেন, তো কাজেই না পাওয়ার ওই হিসেবটা করে আর আক্ষেপ করতে চাই না। আচ্ছা, রাজনীতির যে পেশা, রাজনীতিকে কখনো পেশা হিসেবে বেছে নিতে ইচ্ছে করেনি? আইনজীবীরা কিন্তু রাজনীতিবিদ হয়, আপনার সামনে একটা উদাহরণ আছে। জি জি জি। না, সার্টেনলি, অবশ্যই আপনার আইন এবং রাজনীতি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং যত যাই বলি না কেন আমাদের প্রত্যেকেরই একটি পলিটিক্যাল আইডিওলজি থাকে, এবং সেটি বিভিন্ন টক শোতে তো আপনারা আমাকে দেখছেন, আমার কোনো রাজনৈতিক দলের সাথে ফর্মাল কোনো অ্যাফিলিয়েশন নেই, বাট ডেফিনেটলি আমি যে দলের মতাদর্শকে ধারণ করি সেটি তো সবসময় আমি অ্যাক্টিভিজমের মাধ্যমে সেটিকে আমি আমার ভিউজগুলো এক্সপ্রেস করছি। আপনি প্রেম করে বিয়ে করেছেন? হ্যাঁ, অফকোর্স। একটু যদি ওই সময়কার কথা বলেন। সেই সময়কার কথা, মানে আমাদের পরিচয় যেমন অনেক আগে, বেশ বলবো প্রায় বাল্যপ্রেমের কাছাকাছি বলা যায়। একটা প্রোগ্রামে একসাথে আমাদের গান করার কথা ছিল, তো প্রোগ্রামটা ক্যান্সেল হয়েছে, বাট আমাদের যে সেই অ্যাটাচমেন্ট সেটি আসলে মানে উই কন্টিনিউড। এবং হ্যাঁ, অবশ্যই পরিবারে যখন বিয়ের কথা বলেছেন, প্রেমের কথা, সাথে সাথে রাজি হয়ে গিয়েছিল? হ্যাঁ, পরিবারে রাজি হয়েছে। ইনফ্যাক্ট পরিবারে যখন আমার ফাদার ইন ল, আমার শ্বশুর, তিনি যখন জানতেন না যে আমাদের দুজনের একটা সম্পর্ক বা একটা অ্যাটাচমেন্ট রয়েছে, তখনই উনি একদিন আমার চেম্বারে আসেন। একই চেম্বারে আমরা ছিলাম, কাজ করতাম, তো ওইখানে এসে ওইখানে দেখেই উনি আমাকে আগেই পছন্দ করেছেন। হ্যাঁ, খুব খুশি, দুই পরিবারই খুব খুশি। অসাধারণ। আপনি মানে সৌন্দর্যের বিষয়ে আপুকেও একটা প্রশ্ন করেছিলাম, আপনাকেও একটা করি। আপনি এর আগে একটা টেলিভিশনে আপনার সাক্ষাৎকারে আপনি বলেছিলেন যে আপনি সুন্দর, এই বিষয়টা অনেক সময় আপনার ক্ষেত্রে কিছুটা নেগেটিভ একটা বিষয় হয়ে যায়। অনেকেই মনে করে যে সৌন্দর্যকে ব্যবহার করে সুন্দরীরা অনেক কিছু করে, এই বিষয়ে আপনি বলছিলেন। তো যখন এই ধরনের কথা শোনেন, প্রতিক্রিয়াটা কেমন আসে? মানে ঈদের প্রোগ্রাম তো বেশি সিরিয়াস না হয়, লাইটলি যদি বলি, যেমন টক শোতে তো আমরা সবাই আসি, আসলে ভারী ভারী আলাপ আলোচনা করি, আইন বিষয়ক বিভিন্ন ইন্টারপ্রিটেশন হয়। অনেকেই যেমন বলে যে হ্যাঁ, আপনি তো টিভিতে বেশি বেশি যান কারণ আপনি দেখতে ফটোজেনিক। তো সেটা এই যে এই নেগেটিভ কমেন্টগুলো তো মাঝের মধ্যে শুনতেই পাই। অনেকে পজিটিভ কমেন্টও হয়, হ্যাঁ, অনেকেরই হয়তো আপনি ক্রাশ হয়ে থাকতে পারেন। কমপ্লিমেন্ট হিসেবে নেই, আমি পছন্দ করি, অসাধারণ, ভালো লাগে। তাহলে শেষ প্রশ্ন, আপনিও একজন অভিভাবক, আপনার অভিভাবকরা যখন আপনাকে শাসন করতো, আপনার কি সেটা ভালো লাগতো, বা আপনার শাসন করতে কি ভালো লাগে? লাগতো না, মানে আমি খুব সফট হার্টেড তখনও ছিলাম, এখনও রয়েছি, তো কেউ কিছু আমাকে বলতেই পারতো না, কারণ বলার আগে আমি এত রিয়াক্ট করতাম, এত কান্নাকাটি করতাম। তো যার কারণে আমি আসলে বাসায় ছোট, আমার দু ভাই বোন, আমি ছোট, কাজে খুব একটা শাসন আমাকে করতে পারতো না। এখনো আমি আসলে আমার বাচ্চাদেরকে খুব একটা বকাঝকা করি না, পারি না করতে। আপনি খুব মানে সবাইকে আদর করি কম। হ্যাঁ, ওকে, অসাধারণ। আমরা এই নোটে একটা বিরতি নিচ্ছি দর্শক, আমরা আবারও ফিরবো আলোচনায়, আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ঈদের বিশেষ অনুষ্ঠান ঈদের গল্প ঈদের আড্ডায়। আমাদের সঙ্গে তিনজন অতিথি রয়েছেন, আপনারা জানেন। আমরা তাদের কাছে অনেক কিছু শুনেছি, তারা কি হতে চেয়েছিলেন। আমাদের অ্যাডভোকেট ফারজানা শারমিন আপু আমাদেরকে বলেছিলেন তিনি রাজনীতিবিদ হতে চাননি, কিন্তু আমরা তার কাছ থেকে একটা কবিতা আবৃত্তি এবার শুনবো। ধন্যবাদ। এটা একটু কবিতা পড়ি আমি, অনেক লেখালেখি হয়, আবৃত্তি সেরকম করে করা হয় না। আপনি লেখালেখি অনেক করেন, আমি ফেসবুকেও ইনফ্যাক্ট আপনার লেখা পড়েছি, অনেক বড় বড় লেখা আছে। আমি চেষ্টা করছি, জানি না ভালো হবে কিনা। আমরা দুজনা স্বর্গ খেলো না, গরিব না ধরণীতে, মুগ্ধ ললিত অশ্রু গলিত গীতে, পঞ্চস্বরের বেদনা মাধুরী দিয়ে, বাসর রাত্রি রচিব না মোরা প্রিয়ে, ভাগ্যের পায়ে দুর্বল প্রাণে ভিক্ষা না যেন যাচ্ছি, কিছু নাহি ভয়, জানি নিশ্চয়ই তুমি আছো আমি আছি। দুজনের চোখে দেখেছি জগৎ, দোহারে দেখেছি দোহে, মরু পথতাপ দুজনে নিয়েছি সোহে, ছুটিনি মোহন মরিচাকা পিছা পিছে, ভুলাইনি মন সত্যেরই করে নিছে, এই গৌরবে চলিব এভাবে যতদিন তোহে বাঁচি, এ বাণী প্রিয়সী হোক মহিয়সী, তুমি আছো আমি আছি। অসাধারণ। তার মানে হচ্ছে আমাদের আসলে ফারজানা শারমিন আপু শুধু আদালত পাড়া টক শোই কাঁপাচ্ছে না, তিনি আবৃত্তিও অনেক চমৎকার করতে পারেন। এবার কবিও নজরুল ইসলাম বাবু ভাই, আপনি কি করতে চান বলেন? আমি তো অনেক কিছুই ইতিমধ্যে বলে ফেলছি, তবুও কিছু একটা করেন। আমরা ভাবিকে উদ্দেশ্য করে ছোট একটু কবিতা আবৃত্তি বা কোনো গান, যেটা আপনার ইচ্ছা। ভাবিকে উদ্দেশ্য করে ভাবিকে যে এখনো বলা হয়নি এরকম কিছু বলেন। ভাবিকে তো সবই বলা হলো, শুধু বলা হয়নি একটি কথা, সেটা হলো যে মরার পরে যখন বিচার হবে
সে আমার মানে তার যে আমল, এই আমলটা আমাকে ভাগ দিবে কিনা, এইটাই বাকি। কারণ সে তাহাজ্জুদ পড়ে, সে একজন ডাক্তার সফল, সে মানুষের জন্য খুব কৃতজ্ঞ, প্রত্যেকটা মানুষের জন্য সে কাজ করে যায় এবং সত্যি কথা বলে। তো এরকমটা যদি আমার জীবনও শতভাগ হয়, তাইলে আমি মনে করি পারিবারিক জীবনটা আমার পুরোপুরি সফল। এটাই আমার আজকের বক্তব্য। অসাধারণ। কিন্তু ভাবির আমল আপনি চাচ্ছেন, আপনি ভাবিকে কি দিতে চান? এমন কিছু কি আছে যেটা দেওয়া হয়নি? না, ভালোবাসা তো একটু দিয়েছি, একটু দিয়েছি, সময় কম দিয়েছি, সময়টা খুব কম পেয়েছে। মানে আমার সাথে তার দেখা হয় খুব কম, শুধু রাত্রে, তাও আবার গভীর রাতে। সেই দিক থেকে আমার সহধর্মিণী হিসাবে আমি মনে করি যে আমি একজন ভালো মানুষ পেয়েছি। অসাধারণ। আমরা নজরুল ইসলাম বাবু ভাইয়ের সুন্দর একটি গল্প শুনলাম। এবার আমরা মিতি সানজান আপুর কাছ থেকে গান শুনবো। তিনি শিল্পী হতে চেয়েছিলেন, অবশ্যই তিনি বাসাতেও গান করেন। আমরা শুনি এবার তার একটি গান। আকাশ পাড়ে ওই অনেক দূরে, যেমন করে মেঘ যায় গড়ে, যেমন করে সে হাওয়ায় ভাসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কভু ভাসো না তো। অলির কথা শুনে ভ্রমর হাসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কভু আসো না তো। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এবার আপনাদের সবার কাছ থেকে ঈদের বার্তা শুনবো। আপনারা দুজন আছেন আমাদের এখানে, দুজন বাঘা বাঘা রাজনীতিবিদ। আপনারা আপনাদের জনতার উদ্দেশ্যে কি বলতে চান? আমি আজকে সবাইকে আমার ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, বিশেষ করে নিউজ 24-এ যারা কলাকুশলী আছেন, আমাদের ব্যাক ক্যামেরায় কাজ করছেন, সাউন্ড সিস্টেমে কাজ করছেন, সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। অসংখ্য নজরুল ইসলাম ধন্যবাদ বাবু ভাই, আপনার কাছে শুনবো। দেখুন, ঈদ আমাদের সকলের জন্য এটা আনন্দের। আমি মনে করি যে এইবার ঈদ সুন্দরভাবে কাটিয়েছি আমরা। সবার জীবনটা যেন সুন্দর হয়, সেই ক্ষেত্রে আমরা যেন দেশটাকে ভালোবাসি, হৃদয় দিয়ে যেন আমরা এদেশের মাটি মানুষের যে ভালোবাসার স্থপতি মুক্তিযুদ্ধ, সেটা সপক্ষে থাকে। অসাধারণ। মিতি সানজান আপু, আপনি দর্শকদেরকে সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা, এবং সেই সাথে সাথে অনেকেই ঢাকা ছেড়ে গ্রামে গিয়েছেন, তারা সকলে যাতে নিরাপদে আবার এসে পৌঁছেন যে যার জায়গায়, নিজস্ব জায়গায়। সকলের প্রতি অনেক শুভকামনা এবং আবারও ঈদের অনেক শুভেচ্ছা সবাইকে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে এমন সুন্দর একটি সময় কাটানোর জন্য। ঈদ মোবারক সবাইকে। দর্শক, এরই মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। কিন্তু আমাদের ঈদ আয়োজন কিন্তু এখানেই শেষ নয়। 7 দিন ব্যাপী নিউজ 24-এ ঈদের বিশেষ আয়োজন আপনাদের জন্য থাকছে। আমি বা অন্য কেউ আপনাদের সামনে আবারও অন্য কারোর সাথে উপস্থিত হব তাদের ঈদ শুভেচ্ছা নিয়ে। দর্শক, ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24।